অ্যালমন্ড, অলিভ, পিনাট, সেসম ও ভিটামিন ই সমৃদ্ধ বিটেক এক্সপার্ট নন স্টিকি হেয়ার কেয়ার অয়েল চুল লম্বা করে, চুল হয় আরো বেশি ঘন, কালো ও মজবুত। বিটেক এক্সপার্ট, স্টে ইয়াং। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার আমি সারিকা। পৃথিবীতে প্রতিটি মানুষই কিছু না কিছু প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেন। পরবর্তী জীবনে তার উপযোগিতা মানুষ তার কর্মের মাধ্যমে প্রকাশ করেন, ধারণ করেন। কোনো মানুষ যদি নিজেকে বিভিন্ন আঙ্গিকে আবিষ্কার করেন এবং সুনিপুণভাবে তা উপস্থাপন করেন, তখন নিশ্চয়ই আমরা সেটাকে শ্রদ্ধা করি এবং সে মানুষটাকে নিয়ে গর্ববোধ করি। দর্শক, আমাদের আজকের অতিথি একজন লেখিকা, সঙ্গীত শিল্পী, উপস্থাপিকা এবং কম্পোজার পুতুল। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। যে এতগুলো পরিচয় একসাথে, বিষয়টা কেমন লাগে? বিষয়টা তো ভীষণ কঠিন ব্যাপার। বিষয়টা ভালো লাগে, কিন্তু এর ভার অনেক। এটা বইতে জানতে হয়, এটাকে নিরন্তর চর্চার ভিতরে রাখতে হয়। তা না হলে মনে হয় যে বেশি বলা হয়ে গেল, মানে এত কিছুর যোগ্য আমি নই। তো সেই জায়গাটাতে সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হয়। আচ্ছা, তুমি নিজেকে কিভাবে প্রস্তুত রাখো? যখন যে কাজটা করি, মানে যে কটা কাজের কথা বললে এগুলোই আমি, এই পুরোটা মিলে আমার লেখক সত্তা, শিল্পী সত্তা, এই দুটো মিলে আমি পুতুল। লেখক সত্তার চর্চাটা চলে, প্রচুর পড়তে হয়, পড়াশোনার ভিতরে থাকতে হয়, জীবন দর্শনটা ঝালাই করতে হয়। কারণ লিখি কি মানুষের জীবন থেকেই তো লেখার উপাদানগুলো আসবে। সে জায়গায় তোমার চিন্তার প্রতিচ্ছবিটা আসলে তোমার লেখাতে থাকবে। সেইখানে খুব গভীর পর্যবেক্ষণ করার মতন একটা চোখ থাকতে হয়। জীবনটাকে খুব হালকাভাবে দেখবার কোনো উপায় নেই। সেখানে জীবনের প্রতি পরতে কোনো ঘটনা কেন ঘটছে সেটার খুব গভীরে গিয়ে ভাবতে হয়। তো এটা না একদম একটা নিরন্তর প্রক্রিয়া মাথার ভিতরে চলতে থাকে। হয়তো একজন মানে সাধারণত লেখক বা কবি সাহিত্যিকের সঙ্গে একজন সাধারণ মানুষের পার্থক্যের জায়গা এটাই যে তারা ভীষণ একটা অন্যরকম চোখ দিয়ে ভাবতে পারেন। আর গানের ক্ষেত্রে তো রেয়াজ করতেই হবে, কম্পোজিশনের ক্ষেত্রে সেটা নিয়ে ঘাটাঘাটি করতেই হবে। তো ওই যে বললাম যে কঠিন কাজ, এগুলো প্রত্যেকটা করতেই হবে। মানে করে ফেলেছি একবার, পড়াশোনা করে একটা ডিগ্রি নিয়ে নিয়েছি, এখন আর আমার কোনো কাজ নেই, ব্যাপারটা এমন নয়। প্রতিনিয়ত আসলে করতে হবে। শিল্প ব্যাপারটাই মনে হয় তাই, যে অঙ্গনেই আছেন না কেন, ওটা নিরন্তর চর্চার বিষয়। বাহ, চমৎকার। তো ছোটবেলা থেকে কি আসলে সেই মন মানসিকতা নিয়ে বেড়ে উঠেছে, নাকি বড় হয়ে হঠাৎ করে এই পরিবর্তন বা জীবন দর্শনটা আসলে পাল্টে গেছে বড় হয়ে? জীবন দর্শন তো বয়সের সঙ্গে সঙ্গে পরিণত হতে থাকে আমাদের, সেটা তো একটা আছেই। তবু আমার মনে হয় শৈশবে একটু ধীর স্থির, একটু নিজের ভিতরে গুটিয়ে থাকা এরকম একটা শিশু ছিলাম আমি, যার কারণে হয়তো বা এই ব্যাপারগুলো আমার ভিতরে এসছে, লেখা বলো কিংবা গান বলো। শৈশব থেকে এগুলো নিয়েই আমি পুতুল হব সেটাই স্বপ্ন দেখেছি। আজকে আমি লিখছিলাম একটা জায়গায় যে আমাকে অনেক ছোটবেলায় স্থানীয় পত্রিকাতে সাক্ষাৎকার নেওয়ার সময় জিজ্ঞাসা করা হয়েছিল কি হতে চাই। আমি কম্পোজার হতে চাই সেটা বলেছিলাম। কম্পোজার তো অনেক বড় একটা বিষয়, মানে কম্পোজিশন কিন্তু সৃষ্টি আসলে একদম কণ্ঠ দিয়ে গেয়ে ফেলা যায়, কিন্তু কম্পোজিশন ব্যাপারটা কিন্তু বিশাল একটা মহাসমুদ্র। তো সেই জায়গা থেকে তখন তো এত কিছু ভেবে বলিনি, কিন্তু স্বপ্ন দেখেছি যে নিজের কিছু হবে, নিজের মতন করে প্রকাশ করতে চাই। তো সেই বিষয়টাও ছিল, সঙ্গীত শিল্পী হতে চাই, কম্পোজিশন করতে চাই, বা ছোটবেলা থেকে লেখালেখির অভ্যাস ছিল। তো এগুলো নিয়ে বড় হয়েছে, আলাদা করে আর ভাবিনি যে কি কঠিন একটা পথে পা বাড়িয়েছি আর কি। আচ্ছা, যতবারই আসলে কাগজ কলম নিয়ে লিখতে বসো, তখন কোন বিষয়গুলো আসলে তোমাকে ইন্সপায়ার করে, বা নিজের জীবন থেকে নিয়ে করো নাকি সেটাকে আলাদাভাবে ভাবো? সত্য আমাকে অনুপ্রাণিত করে সবচেয়ে বেশি। এবার সেটা যদি খুব কুৎসিত হয়, আমি ঠিক সেই কুৎসিতভাবেই সেটাকে প্রকাশ করতে চাই, সেখানে কোনো বাড়তি রং মাখিয়ে। কারণ জীবনটা কিন্তু তাই, দেখো প্রতিদিন আমাদের জীবনে কত কিছু ঘটছে, কত ঘটনা ঘটছে। সেখানে আমি যদি শুধু সুন্দরটুকু তুলে আনতে চাই, আমি শুধু প্রেমময়তা দেখাতে চাই, তাহলে রূঢ় দিকটা তো আলো ফেলাই হবে না। সেজন্য আমার কাছে মনে হয় আমি আজ পর্যন্ত যা কিছু লিখেছি, একটি শব্দ, একটি বাক্য মিথ্যা মানে কাল্পনিক কিছু বলতে হয়নি। এটাই আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা যে যা কিছু বলবো, যা কিছু লিখবো, সবটা সত্য বলবো। তো সেই সত্যটা যদি অসুন্দর হয় সেটাই শিল্প। তাহলে আমরা কি বলতে পারি কিছুটা তুমি স্রোতের বিপরীতে আসলে হাঁটতেও মানে আপত্তি করো না?
আমি তো মনে করি আমি শুরু থেকেই স্রোতের বিপরীতেই হাঁটছি, কারণ আমার অনেক অল্প বয়সের ক্যারিয়ারে, মানে সঙ্গীত জীবন শুরু হয়েছে আমার অনেক ছোট, একেবারে কিশোরী অবস্থায়, মানে পেশাগত সঙ্গীত জীবন। সেখানেই আমি নানান সব নিরীক্ষাধর্মী কাজ করেছি, মানে দুঃসাহসিক সব চ্যালেঞ্জ নিয়েছি, যেটা অনেকে আমাকে পাগল বলেছে, অনেকে বলেছে এটা তো এই সময় না এগুলা করবার, আরও পরে করতে পারতে, কিন্তু আমি তো করেছি আমার মতন। তো সেই জায়গা থেকে হ্যাঁ, আমি তো কখনোই মনে হয় স্রোতের সঙ্গে ছিলাম না, মানে আমি একদম আমার মতন একটা আলাদা পথ তৈরির চেষ্টা করেছি সবসময়। আমার ভিতরে সবসময় নিজস্ব একটা তাগিদ বা তাড়না আমি বোধ করি যে একটা নতুন কোনো সাউন্ড আমি আনতে চাই, একটা নতুন কিছু। যখন একটা সময় কিছু বছর আগেও, 8-10 বছর আগের কথা বলছি, তখন 10টা গান শুনলে মনে হতো একটাই গান শুনছি, একই লুপ, একই রকম, একই রিদম, মেলোডি। হ্যাঁ, মানে একটা গান বাজারে জনপ্রিয় হয়েছে তো ওটার মতো করে আরো 50টা গান করো। কিন্তু আমি সবসময় চেয়েছি আমারটা শুনে যেন একদম কেউ পুরোটা শুনুক বা না শুনুক, অন্তত একটাবার কান চলে যায় যে নতুন কিছু শুনছি। তো সেই চেষ্টাটা আমি করেছি শুরু থেকে, যার কারণে পুতুল গান বলে আমি যে প্রকল্পটা করি, আমার কথা সুর কম্পোজিশন, সেখানে একদম আমি নিজের মতন করে করেছি। আমি মনে করি যে যদি আমার কম্পোজিশনগুলো বা আমার সৃষ্টি যদি মৌলিক হয়ে থাকে, তাহলে সেটা সময়ের সঙ্গে সঙ্গে একটা সময় শ্রোতার কাছে পৌঁছবে। হয়তো আজকেই রাতারাতি ভাইরাল হবে না, কিন্তু সেগুলো টিকে যাবে। একটা সময় যে তৈরি হবে মানুষের চিন্তা ভাবনা। আমি নিজের জীবন দর্শনে যেমনি খুব ধীর গতিতে চলাই বিশ্বাসী, কারণ ধীরে চললে ক্লান্তি আসে না, অনেক দূর পথ হাঁটা যায়। আমার কাজের ক্ষেত্রেও আমি সেটা বিশ্বাস করি। আমি আজকেই একটা গান করে একদম মিলিয়ন ভিউ হয়ে গেল, কালকে বা আগামী মাসে সে গানের কথা কারোর মনেই থাকলো না, সেটার চাইতে গান না করাই মনে হয় ভালো। বাহ, চমৎকার। তো আমরা তো শুনছিলাম যে তোমার লেখার জায়গা থেকে আসলে ইন্সপিরেশনটা তুমি কি নিজের জীবন থেকে নাও নাকি? হ্যাঁ, নিশ্চয়ই নিজের জীবন থেকে তো অবশ্যই। আমার দেখা যে জীবনগুলো সেখান থেকে নিই, আমার জানা যে জীবনগুলো সেখান থেকে নিই। তবে সবচেয়ে বেশি সেখানে প্রত্যেকটা লেখায় তো লেখককে সেই চরিত্রটা নিজে হতে হয় আগে, সেইখানে আমাকে ভীষণভাবে পাওয়া যায়। আচ্ছা, আমাকে অনেকে জিজ্ঞেস করেন আমার আত্মজীবনী বিষয়টা তো একটা শুধু মানে নামে ফেলে দিতে চাই না। যা কিছু লিখে চলেন লেখক সারা জীবন ধরে, সবটাই তার আত্মজীবনী, মানে প্রতিটাতেই তাকে তো খুঁজে পাওয়া যায়, তার অভিজ্ঞতার আলোকেই তো লেখা হয় সবকিছু। আচ্ছা, তো তোমার নামটাকে আমরা সব জায়গায় দেখি যে গুরুত্ব পেতে, পুতুল কথা, পুতুলের গান, এটার পেছনে কারণটা কি? এটা তো মানুষের নিরন্তর চাওয়া মনে হয়, আজন্ম আমরা চাই যে আমার একটা পরিচয় হোক, আমার একটা সত্তা প্রতিষ্ঠিত হোক। তো সেই প্রতিষ্ঠার স্বপ্ন নিয়েই আমার কাজগুলো করা। পুতুল গান, আমি যা কিছু বানাই সেটা পুতুল গান, আমি যা কিছু লিখি সেটা পুতুল কাব্য নামে আমি কিছুদিন আগে পর্যন্ত প্রকাশ করেছি। এখন অবশ্য খুব সিরিয়াস সাহিত্য লিখছি, যার কারণে এখন আমি আর আলাদা নাম দিই না পুতুল গান বা পুতুল কাব্যিক উপন্যাস। তবে হ্যাঁ, ওই যে আমার উপস্থাপনায় পুতুল ঘরে আত্মকথন যায়, তো সবটাতে আমি আমার সত্তার একটা উপস্থিতি রাখতে চাই, সেজন্য পুতুল নামটা জুড়ে দেয়া। চমৎকার। আচ্ছা, প্রতিটা কম্পোজারেরই আমরা দেখি যে নিজস্ব একটা স্টাইল থাকে, একটা সিগনেচার স্টাইল থাকে। তো তোমার স্টাইলটা কি যদি জানতে চাই, যে কোন জনরা ধরে বা তোমার কম্পোজিং এর ক্ষেত্রে কোনটা আসলে তোমার সিগনেচার স্টাইল? আমি না এই ধারাটা বা আমি কি চাই, কোন সাউন্ডটা নিয়ে আমি থাকতে চাই সারা জীবন, এটা না খুঁজে পেতে আমার অনেক সময় লেগেছে। আচ্ছা, আমি কিন্তু এই নিরীক্ষাটা করছি 2010 থেকে, নানানভাবে ভেঙে চুরে অনেকভাবে চেষ্টা করে, কখনো এটা কখনো ওটা। তোমাকে কোনটা আসলে উৎসাহিত করে, বিষয়টা কি তাই নাকি দর্শক আসলে তোমার কাছ থেকে কোনটা প্রত্যাশা করে? আমি সবসময় আমার সাউন্ডটা খুঁজে পেতে চেয়েছি। দর্শক অনেক রকম চাইবে, কিন্তু আবার দর্শক সেটাও চাইবে যে আমি আমার মতন করে নিজেকে তুলে ধরি। সবার মতন হলে তো হয়েই গেল, সহজ কাজ সেটা। তো সেখানে আমাকে 2016 থেকে ভীষণ রকম খুঁজে পাওয়া যায় আমার কম্পোজিশনগুলোতে, কারণ আমি মূল যন্ত্র হিসেবে হারমোনিয়ামের ব্যবহারটা করি, যেটা আমাদের এই অংশে বাংলাদেশের গানে বা এই সাধারণত এই উপমহাদেশের গানে আমি কখনো শুধুমাত্র হারমোনিয়াম নির্ভর কম্পোজিশন আমি শুনিনি। তো সেই জায়গায় আমরা সাধারণত কণ্ঠ অনুশীলনের সহায়ক যন্ত্র হিসেবে হারমোনিয়ামকে আগে দেখতাম, ছোটবেলায় হারমোনিয়াম টিপে টিপে আমরা সবাই শিখতো আর কি, সবাই শিখে এখনো পর্যন্ত। কিন্তু হারমোনিয়ামের যে একটা নিজস্ব অদ্ভুত সুন্দর সাউন্ড আছে, একদম আলাদা, সেটা নিয়ে কাজ করার চেষ্টা করেছি, এবং সেটাই আমি মানে হারমোনিয়ামের ব্যবহার আমার কম্পোজিশনে ভীষণ রকম থাকে। আচ্ছা, আর যেহেতু আমি লেখারও মানুষ, সাহিত্যেরও মানুষ, সেখানে আমার গান এবং কবিতা জুড়ে দিয়ে একটা দীর্ঘ কম্পোজিশন হয় সবসময় না, প্রায় সময়। তো সেইটাও একটা বিশেষত্ব বলতে পারো।
বাহ, চমৎকার। আচ্ছা, পুতুলের আত্মকথন সেটা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু ছোট্ট একটি বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। পরিবার আমার ভীষণ ভালো বন্ধু। ভীষণ ভালো বন্ধু বললে কম বলা হয়, মনে হয় একমাত্র বন্ধু পরিবারের সদস্যরা, তো সেইখানে ভাবনার বিনিময়গুলো চলে। অ্যালমন্ড, অলিভ, পিনাট, সেসম ও ভিটামিন ই সমৃদ্ধ বিটেক এক্সপার্ট নন স্টিকি হেয়ার কেয়ার অয়েল চুল লম্বা করে, চুল হয় আরো বেশি ঘন, কালো ও মজবুত। বিটেক এক্সপার্ট, স্টে ইয়াং। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল আমার আমিতে। কথা হচ্ছিল পুতুলের সাথে। পুতুল, যাওয়ার আগে আমরা বলেছিলাম যে তোমার পুতুল ঘরের আত্মকথন, সেটা নিয়ে একটু জানতে চাই। এটা এমন একটা আয়োজন যেখানে মন খুলে কথা বলা যায়। আমি খুব ভালো শ্রোতা। ওই যে বলছিলাম যে আমাকে যে কোনো লেখককেই অনেক বেশি শুনতে হয়, জানতে হয়, পর্যবেক্ষণ করতে হয়, তো সেই একটা প্রবণতা আমার ভিতর সব সময় আছে। আমি খুব শুনতে ভালোবাসি। এটা বিশাল বড় একটা গুণ। এখনকার দেখা যাচ্ছে এই ব্যস্ত জীবনে সবাই শুধু নিজেরটাই বলতে চায়, শোনার মানুষ আসলে কমে গেছে। এটা খুবই প্রয়োজন। হ্যাঁ, এবং আমি সেটা ভীষণ অনুভব করি যখন আমার সামনে বসে থাকা অতিথি তার মনের মতন করে, মনের আগুল খুলে দিয়ে সব কথা বলতে থাকেন। মূলত এটা জীবন দর্শন জানবার আয়োজন। সাধারণত এমন সব বিষয় জানতে চাই যেটা হয়তো বা কখনো কোথাও বলা হয়ে ওঠেনি, বা সাধারণত খুব বাণিজ্যিক বিষয় নয়। মানে বাণিজ্যিক বিষয় বলতে যে প্রশ্নগুলো সবাই প্রত্যাশা করে জানতে, আমি সেগুলোর পাশ কাটিয়ে গিয়ে একটু অন্যভাবে অতিথিকে জানবার এবং জানাবার সুযোগ করে দিই দর্শককে এবং তার নিজেকেও। তো সেইভাবেই পুতুল ঘরে আত্মকথনে নানান অঙ্গনের তারকা অতিথিরা আসেন। ইদানিং আমি আবার সাধারণ মানুষের গল্পগুলোও শুনছি তারকার পাশাপাশি, কারণ আমার কাছে প্রায় সময় বিশেষ করে নারীদের ইনবক্সে এমন সব মেসেজ আসে যেখানে তারা অনেক কিছু সমাধান চান বা জানাতে চান মনের কথা, যে আপু এরকম, যেহেতু আমার লেখালেখির অঙ্গনটাও নারী বিষয়ক লেখা হয় সাধারণত, সেখানে হয়তো বা কোথাও গিয়ে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে যে আমি হয়তো কোনো সমাধান দিতে পারবো। তো আমি তো মনোবিদ নই, আমি তো মনোরোগ বিশেষজ্ঞ নই, কিন্তু আমার কাছে জানতে ভালো লাগে। তখন সেখান থেকে আমি গত কিছুদিন ধরে আমি বেশ একটা তালিকা তৈরি করেছি সাধারণ মানুষের, যে গল্পগুলো নিয়ে আমি দর্শকের সামনে আসতে চাই। তারা তাদের জীবনের উত্থান পতন সবকিছু নিয়ে আসলে কথা বলে। হ্যাঁ, তোমার কি কখনো এরকম মনে হয়েছে যে তোমার মনের কথাগুলো আসলে কাউকে বলতে পারছো না? আমি ভীষণ অন্তর্মুখী। সাধারণত নিজের কথা নিজের ভিতরেই থাকে, আর ওই যে লেখা যেহেতু আমাকে মানে বাঁচিয়ে দেয় আর কি, লেখা আমার একটা খুব তোমার ভেন্ট আউটটা হয়ে যায়। একদম সেখানেই আমার লেখালেখিটা চলে, মানে প্রকাশটা চলে। পরিবার আমার ভীষণ ভালো বন্ধু। ভীষণ ভালো বন্ধু বললে কম বলা হয়, মনে হয় একমাত্র বন্ধু পরিবারের সদস্যরা, তো সেইখানে ভাবনার বিনিময়গুলো চলে। আমার সংসার সঙ্গে আমার ভীষণ ভালো বন্ধু, সেখানে তার সঙ্গে নানান বিষয়ে বিনিময় হয়। এছাড়া বাইরে খুব একটা আমার কথা বলবার প্রবণতা নেই। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম, তোমাকে পেয়েছি, গান না শুনলে তো আসলে হয় না। আমরা একটা গান শুনতে চাই। অল্প কিছুদিন আগে একটা গান প্রকাশিত হয়েছে, উধাও নামে। গানটা লিখেছি আমি, সুর সঙ্গীত আয়োজন করেছে সৈয়দ রেজা আলী, আমার সঙ্গী, গাইছি। হে মানুষ, হে সমাজ, শোনো এই গল্প, বেশি তো কিছু নয়, চাওয়া ছিল খুব অল্প, দুবেলা দুমুঠো অন্য কি বেশি চাওয়া, ক্ষুধার জ্বালা যে বড় কঠিন সয়ে যাওয়া। চমৎকার। তোমার চিন্তা ভাবনা আসলে তোমার লেখাতেও সেই রিফ্লেকশনটা আসলে আনে। ধন্যবাদ। তুমি যে ভালো ভালো কাজগুলো করছো সেটার জন্য আসলে অনেক বেশি তোমাকে শুভকামনা জানাই, এবং আশা করি যে তুমি তোমার যেই উদ্দেশ্য নিয়ে আসলে এগিয়ে যাচ্ছ সেটার জন্য সফল হোক। অনেক ধন্যবাদ। আমরা এখন ছোট একটা বিরতি নিব, ফিরে এসে আরো কথা বলবো। দর্শক, ফিরছে একটা বিরতির পর। প্রতিদিন আমি ওর বেড়ে ওঠা দেখি আর মনে হয় আমার জীবনটা পরিপূর্ণ, মানে সৃষ্টিকর্তা আমাকে একেবারে মানে ঢেলে দিয়েছেন, আমার আর কিছু চাওয়ার নেই। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার আমার আমিতে। কথা হচ্ছিল পুতুলের সাথে। পুতুল, এবার আমরা কি নিয়ে কথা বলতে চাই বলো? বলো, কি নিয়ে বলতে চাও?
অনেকক্ষণ ধরে তো তোমার গান, কম্পোজিং, তোমার কাজ সবকিছু নিয়ে কথা বললাম, এবার একটু ব্যক্তি তোমাকে নিয়ে কথা বলতে চাই। ব্যক্তি পুতুলের সময় কিভাবে কাটে, যখন এতগুলো কাজের বাইরে যখন আসলে সময় কাটাও? তোমার ছোট একটা ফুটফুটে মেয়ে আছে যার গল্প আমরা শুনছিলাম, যে তোমাকে ভীষণভাবে ব্যস্ত রাখে, একদম সেই গল্পটা একটু শুনতে চাই। গীতলিনা আমার কন্যা, সে 2 বছর হতে চললো, কিন্তু সে এখন ভীষণভাবে কথা বলতে চায়। ওই যে বলছিলাম না, শিশু বয়স থেকে আমরা প্রকাশ করতে চাই নিজেকে, সেও ভীষণভাবে মনোযোগ চায় আমাদের এবং সারাক্ষণ কথা বলে। তার আগে একটু জানতে চাই তোমার বাসায় কে কে আছে? বাসায় আমরা বেশ বড় পরিবার, আমার সঙ্গী আর আমার শ্বশুর শাশুড়ি, দেবর আছে এবং আমার কন্যাকে দেখে রাখবার জন্য আরো বেশ বড় সড়ো একটা দল আছে। তো ও সবাই মিলে মোটামুটি আমাদের 10-12 জনের মানে থাকা হয় এক বাসায়। তো সেইখানটাতে সবাইকেই তো সে ব্যস্ত রাখে, কিন্তু আমাকে ব্যস্ত রাখার ধরনটা একদম আলাদা। কারণ যতই যাই কিছু হোক না কেন মাকে তার চাই। সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথম প্রশ্ন করবে মা কই, মানে পাশে যদি শোয়া না দেখতে পারে তাহলে জিজ্ঞেস করতে থাকে মা কই। আর তার যেটা এখন আমি জানি না এটা ভালো না মন্দ, এটা ভালোই মনে হয় হয়েছে একদিক দিয়ে, সারা দিন আমাকে দিয়ে গান গাওয়ায়। তার কিছু পছন্দের রবীন্দ্রসঙ্গীত আছে, সেগুলো গাওয়াতে থাকে। মাশাআল্লাহ, সে এত ছোট, সে রবীন্দ্রসঙ্গীতের প্রতি তার ঝোঁক, এটা মার পথেই মনে হয় জানি না। হ্যাঁ, মানে সে ভীষণ একটা মিউজিক্যাল বাচ্চা, মানে সে সঙ্গীত বোধ নিয়ে, এবং সে গাইতে পারে এখন শুনে শুনে। সে যখন গায় একেবারে সঠিক সুরে গায়। তো আমি এখন বিশ্বাস করি যে আমার মা বাবা যখন বলেন যে আমি 2.5 বছর বয়সে প্রথম গান গেয়েছি, আমি আগে বিশ্বাস করতাম না, 2.5 বছর তো অনেক ছোট্ট, কিন্তু আমার কন্যা 2 হবার আগে যেহেতু গান গাইতে পারে, আমি এখন বিশ্বাস করি যে হ্যাঁ এটা হয়। তো সে গানগুলো গাইতে থাকে, গানগুলো গাওয়াতে থাকে। ফুলে ফুলে, মেঘের কোলে রোদ এসেছে, আজ ধানের ক্ষেতে, যে এখন যদি টিভিতে সে শোনে গানগুলোর নাম, এখনই বলবে গাইতে থাকো, বলো মা বলো। তো এটা একদম প্রতিদিন আমি ওর বেড়ে ওঠা দেখি আর মনে হয় আমার জীবনটা পরিপূর্ণ, মানে সৃষ্টিকর্তা আমাকে একেবারে মানে ঢেলে দিয়েছেন, আমার আর কিছু চাওয়ার নেই। চমৎকার। আর এর বাইরে বলছিলে যে বন্ধু বান্ধব নেই, এবং যতটুকু সময় পাও আসলে পরিবারের সাথেই সময় পাও। পরিবারের সাথে কোন কাজটা করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? এখন তো আমার শাশুড়ি মা আমার ভীষণ ভালো বন্ধু। সেখানে মায়ের সঙ্গে আমার সারাদিনের সবচেয়ে বড় সময়টা মার সঙ্গেই কাটে, কারণ রেজা ব্যস্ত থাকে, তার স্টুডিওতে কাজ থাকে। আরেকটা যেটা খুব ভালো ব্যাপার হয়েছে এখন, আমার একেবারে শোবার ঘরেই রেজা আরেকটা স্টুডিও সেট আপ করেছে, যেটা আমি একেবারে মানে সকালবেলা ঘুম থেকে উঠেই যেন আমি স্টুডিওতে কাজ শুরু করতে পারি। তো কম্পোজিশনটা তো করতাম অনেক আগে থেকে, কিন্তু সেটাতে একেবারে কখনো ওই যে কারিগরি দিকগুলো, টেকনিক্যাল দিকগুলো পারতাম না। মেশিনে বসে কি করে সফটওয়্যার অন করে সে কিভাবে একটা গানের কাঠামো তৈরি করতে হয় সেগুলো পারতাম না। তো সেটা আমাকে শিখাচ্ছে এখন, প্রতিদিন শিখছি একটু একটু করে। এবং মানে এইটা যে কি আনন্দ, মানে নতুন করে একটা কিছু জানা। এখন যথেষ্ট বড় হয়েছি, কিন্তু এই বয়সে এসে আবার নতুন করে কোনো কিছুর ভিতরে এইভাবে ঢুকে যাওয়া, আমি খালি অপেক্ষায় থাকি গীতুলিনা মানে ঘুমাক, তারপরে আমি কম্পিউটার অন করে বসে যাব, কি আজকে কি করা যায়, কি বানাবো। তো সেই ব্যাপারটা আর কি। তো বাড়িতে যখন থাকি তখনও এগুলোর মধ্যেই থাকা হয়। মানে খুব ভাগ্যবান আমি যে সাধারণত সংসারের যেই মানে ধরা বাঁধা যেই কাজগুলো, সেগুলোর ভিতরে আমাকে ঢুকতে হয় না, ঢুকতে দেয়া হয় না। আমাকে বলা হয় যে তুমি তোমার কাজটা করো, তাহলে হবে। তো এই যে বলছিলে যে এতটুকু সাপোর্ট পাওয়া একজন সৃষ্টিশীল মানুষের জন্য একদম প্রপার এই পার্টনার পাওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ? ভীষণ, মানে একজন যথাযথ সঙ্গী একজন শিল্পীকে অনেক দূর এগিয়ে নিতে পারবে, তার শিল্পকে। একজন ভুল সঙ্গী তার সেই শিল্পের কবর দিয়ে দিতে পারবে। এবং আমাদের সমাজে সাধারণত মেয়েদেরকে এই ত্যাগটুকু স্বীকার করতে হয়। আমি কখনো আমার অভিজ্ঞতা এমন শুনিনি যে স্ত্রী চাইছে না বলে কেউ স্বামী গান ছেড়ে দিয়েছে বা কিছু, আমার অভিজ্ঞতায় অন্তত আমি শুনিনি। সাধারণত ত্যাগটুকু করে কিন্তু নারীরা সংসারে। তো সেই জায়গা থেকে একজন শিল্পীর জন্য কিন্তু অনেক বড় একটা স্পেস তৈরি করে দেওয়া প্রয়োজন। সেই জায়গাটার যদি ঘাটতি হয়, আলো বাতাসের চলাচলটা যদি কম হয়, তখন কিন্তু দম আটকে মরে যাবে সে। সবার তো আসলে সেই পরিমাণ সৌভাগ্য হয় না। হ্যাঁ, হয় না, সত্যি হয় না। এবং যাদের হয় তারা মানে সেই ক্ষেত্রে আসলে সেটাকে কিভাবে হ্যান্ডেল করা উচিত? অনেক সময় কিছু জিনিসকে নিজের নিয়ন্ত্রণে আনা যায় সময়ের সাথে সাথে, আবার অনেক সময় বিদ্রোহ করতে গেলে সংসার ভেঙে যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে অনেক দীর্ঘ সময়ের সংসারে একটা সময় পরে গিয়ে হয়তো বা স্বামী মেনে নেয় বা শ্বশুরবাড়ির লোকজন মেনে নেয়, এরকম হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই
ইদানিং যেটা হয় যে সেই সম্পর্কের ভিতরে আর থাকতে চায় না কোনো সৃষ্টিশীল মানুষ, কারণ সৃষ্টিটাও গুরুত্বপূর্ণ, একটা সংসারও যেমনি গুরুত্বপূর্ণ, নিজের সত্তা বাঁচিয়ে রাখা, শিল্প বাঁচিয়ে রাখা সেটাও জরুরি। অবশ্যই। তো সেটা যদি একটা দিক, তোমার হাত একটা কেটে ফেললে তুমি বেঁচে থাকবে, কিন্তু সেরকম পঙ্গু অবস্থায় কে বাঁচতে চাইবে? অবশ্যই, একদমই। আচ্ছা, ঘুরতে যাওয়া হয় কিনা? ঘুরতে যাওয়া হয়, হ্যাঁ, বিয়ের পরে অনেক ঘুরতে যাওয়া হয় এখন, এবং সবাই মিলে আমরা দলবল নিয়ে ঘুরতে যাই। শ্বশুর বাড়ির সব, মানে শ্বশুর শাশুড়ি, আমরা 4-5 জন একসঙ্গে সবাই যাই। দেশের বাইরে যাওয়া হয়, দেশের বাইরে যাওয়া হয় আমাদের। হ্যাঁ, বাহ, চমৎকার। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সময় একদমই শেষের দিকে, কিন্তু তারপর একটু সময় বাকি আছে, তোমার গান শোনার জন্য আসলে সময়টা বাকি রেখে দিচ্ছি। তোমার মেয়ের পছন্দের একটা গান আমরা শুনবো, কিন্তু যাওয়ার আগে আমাদের স্পন্সর বিটেকের পক্ষ থেকে তোমার জন্য একটা উপহার আছে। অনেক ধন্যবাদ। অনেক। আমি একটু দর্শকদের কাছে বিদায় নিয়ে আসি, এসে তারপর তোমার গান শুনবো। দর্শক, পুতুল আপুর জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু এখনই যাবেন না, আমরা সুন্দর একটি গান শুনে তারপরে বিদায় নিব। আচ্ছা, অন্য একটা গাইতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু বলেছো কন্যার পছন্দের, সে এখন আবার আমার মৌলিক গানগুলো পছন্দ করতে শুরু করেছে। একটা গান আছে বন্ধুরে, এই গানটা রেজার কথা সুরে কিছুদিন আগে প্রকাশিত হয়েছে। সে এটার খুব অনুরোধ করে, বন্ধুরে বলো, বন্ধুরে বলো। তো সেটা গাইছি, আমার মনে হয় গীতুলিনাও খুশি হবে। আমার বন্ধুরে কতদিন দেখি নাই তোরে, আমার বন্ধুরে কতদিন দেখি নাই তোরে, সময়টা যেন থেমে আছে, দেখবো আবারও যদি মনটা বাঁচে, আমার বন্ধুরে কতদিন দেখি নাই তোরে, ছিল না হয় একটু অভিমান, তাই বলে কি থেমে যাবে তোর আমার গান, তোর আমার গান, আমার বন্ধুরে কতদিন দেখি নাই তোরে। অ্যালমন্ড, অলিভ, পিনাট, সেসম ও ভিটামিন ই সমৃদ্ধ বিটেক এক্সপার্ট নন স্টিকি হেয়ার কেয়ার অয়েল চুল লম্বা করে, চুল হয় আরো বেশি ঘন, কালো ও মজবুত। বিটেক এক্সপার্ট, স্টে ইয়াং।